এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন পরিবেশ কর্মী জনাব শরীফ জামিল। তিনি ধরিত্রী রক্ষায় আমরা বা ধরার সদস্য সচিব সম্পাদক। তাকে আমন্ত্রণ জানাতে চাই। জনাব শরীফ জামিল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে জানতে চাইব যে সিলেট ভোলাগঞ্জে যে সাদা পাথর উত্তোলনের খবর আমরা প্রচার করছি বা এটা সবার সামনে নজরে এসেছে, নিঃসন্দেহে ভৌগোলিক এবং প্রাকৃতিক গুরুত্ব রয়েছে এই সাদা পাথরের। এভাবে চাইলেই কি অবৈধভাবে বা কেউ মন চাইলেই কি এরকম প্রাকৃতিক সম্পদ বা পাথর আহরণ বা উত্তোলন করতে পারেন? দেখেন, না, আপনার উত্তর হচ্ছে পারে না, কারণ সরকারেরই অর্ডার আছে, অনেক আগে প্রজ্ঞাপন জারি হয়েছে কি পদ্ধতিতে পাথর উত্তোলন হলে আমাদের প্রাণ প্রকৃতির ক্ষতি হবে না সেটা আগে সমীক্ষা করবে বিজ্ঞান ভিত্তিক, তারপর পাথর উত্তোলন করা হবে। কিন্তু এটা কখনো মানা হয় না, এবং এটা না মানার কারণে বেলা মামলা করেছিল। সেই মামলায় আদালতের রায় দেওয়া হয়েছে যাতে এটা সরকার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখে, কিন্তু এর বাস্তবায়ন কখনোই হয়নি। 5ই আগস্টের পরে তো একদম পুরা হরিলুটের মতো অবস্থা হয়েছে। তার আগে একটা সিন্ডিকেট প্ল্যান্ডারে হতো, আর 5ই আগস্টের পরে এটা একদম লুটপাট হয়ে শেষ হয়ে গিয়েছে। আপনি যে পার্টিকুলার জায়গা নিয়ে আজকে আয়োজন করেছেন, ওখানে আমার নানা বাড়ি। ওখানে আমার জন্মের পর থেকে আমি যাতায়াত করি প্রায়। আপনার এই সাদা পাথর যে জায়গার কথা বলছেন সেটা ধলাই নদীতে। এই ধলাই নদী থেকে দয়াগঞ্জ বাজার, আধা মাইলের মধ্যে আমার নানা বাড়ি। এটা আমি বহু যাই এখানে। ওই জায়গাটুকু এখন যা দেখছেন সেটা তো বিরান ভূমি, কিন্তু এই জায়গার সিগনিফিকেন্স ডিফারেন্ট। এটা চেরাপুঞ্জির ঠিক নিচে। আপনি যদি শিলং ঘুরতে যান এবং চেরাপুঞ্জিতে আসেন, চেরাপুঞ্জি থেকে ওই জায়গাটা দেখা যায়। এবং ওই জায়গাটা আমাদের দেশের একমাত্র যে রোপওয়ে, যে বাকেট দিয়ে যে রোপওয়েতে পাথর আনা নেওয়া হতো ছাতকের সাথে, ওই রোপওয়ে ল্যান্ডিং স্টেশনটা ওই জায়গায়, যেটা ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে এই অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের কারণে। অবশ্যই এটা আইনগতভাবে করা বেআইনি, এবং এটা আদালতের রায়ও আছে, এটা করা যাবে না। কাজেই এটা আইন এবং আদালত সব অবজ্ঞা করি এই লুটপাটগুলি হয়, এবং এটা প্রশাসনের ছত্রছায়ায়, প্রশাসনের চোখের সামনেই হয়। আপনাদের খবরেও দেখলাম আপনারা বলছেন যে প্রশাসন নাকি বন্ধ করেছে এটা। আমি গতকালকের খবরও জানি। আমাকে ওখান থেকে ফোন করেছে, আমার আত্মীয় স্বজনরা আছে, জানেন, আমি বলেছি আমার নানা বাড়ি ওখানে। আমি শুনেছি যে প্রশাসন গিয়ে কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে ইলেকট্রিসিটির লাইন কেটেছে, এবং 30-35টা লাইন কেটেছে, যদিও শতাধিক 200-র উপরে পাথর উত্তোলনকারী ক্রাশার মেশিন রয়েছে। কাজে এখানে কখনোই নির্মোহভাবে প্রকৃতির সাথে বিজ্ঞান ভিত্তিক ভাবে আইন এবং আদালত মেনে এই পাথর উত্তোলন যে ট্রেডিশনাল ওয়েতে হতো সেটা করা হয়নি, এবং এখানে লুটপাট করা হয়েছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বলা, যেটা হচ্ছে এলাকাতে বহু লোক, এক ধরনের যারা ওইটার সাথে যুক্ত একটা চক্র রয়েছে, তারা বলতে চাচ্ছে যে এই পাথর যদি না উত্তোলন করা হয় তাহলে পাথর জমে জমে এখানে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাবে। এটা কথাটা ঠিক না, এই কারণে যে ন্যাচারালি যে পরিমাণ পাথর আসে সেটা তোলার জন্য আমাদের ট্রেডিশনাল পদ্ধতি ছিল, যেটা বারকি নৌকা বলতো ওই এলাকাতে। দিনমজুররা সেখান থেকে পাথর কালেক্ট করতো। আর এখন যেটা করা হচ্ছে সেটা বোমা মেশিন, তারপরে আপনার এক্সকেভেটর, এগুলি দিয়ে গ্রাম অঞ্চল, নদী, নদীর পার, ঢাল সব খুবড়ে খুবড়ে শেষ করে দেওয়া হয়েছে, এবং এটা কোনোভাবেই মেনে না, নেওয়ার মতো না। তাহলে এই যে প্রশাসনের নাকের ডগায় যদি এরকম অনিয়ম করে থাকে, সেখানে প্রশাসনের ব্যর্থতা নিশ্চয়ই থাকবে, সেখানে তার আর ব্যাখ্যা নিশ্চয়ই প্রশাসন দিবেন। আপনার কি মনে হয় যে এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় বা এই পাথর সংরক্ষণে পরিবেশ আইন কি ততটুকুই কঠোর, নাকি সেখানেও পরিবেশ আইনেও আপনি সেখানে কিছুটা কাজ করার সুযোগ দেখেন, অর্থাৎ গাফিলতি দেখেন, বা আইনের কঠোরতা মাপতে গেলে সেই জায়গায় কিছুটা নমনীয়তা দেখেছেন? না, এখানে আইনের কোনো সমস্যা নেই, এখানে আদালত রায়ের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এখন ইমপ্লিমেন্টেশনে প্রশাসন ব্যর্থ, এই কথাটা প্রকাশ করার যে চেষ্টা করছে এটা সঠিক নয়। প্রশাসন ব্যর্থ নয়, প্রশাসন এটা করতে চায় না, এবং এটা দুর্নীতি হচ্ছে এটার পিছনে প্রধান কারণ। এটার নানা হিস্ট্রি রয়েছে। এটা শুধুমাত্র যে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনই এই করাপশনের সাথে যুক্ত তা নয়। যখন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল তখন আমরা দেখেছি মিলিটারিরাও এটার সাথে যুক্ত হয়ে গিয়েছিল, কারণ এটা অত্যন্ত অনেক টাকার ব্যাপার। এখানে বহু বিরাট অঙ্কের টাকা লেনদেন হয়। কাজে এটা মূলত বিষয়টা দুর্নীতি।
এবং আইন এবং নিয়মকানুন বাস্তবায়ন না হওয়ার দুর্বলতা। জি, বিশেষ করে পরিবেশ রক্ষা যে সংগঠন বা সংস্থাগুলো কাজ করে, আপনি একজন পরিবেশ কর্মী হিসেবে কি মনে করেন যে এরকম ঘটনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা বা প্রাকৃতিক সৌন্দর্য বা সম্পদ টিকিয়ে রাখতে গেলে তারা কি ভূমিকা রাখতে পারেন পরিবেশ রক্ষা যে সংগঠনগুলো রয়েছে? এটা তো আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে আন্দোলন করেছি এবং যে কারণে সরকার প্রজ্ঞাপন জারি করেছে এবং ওইটাকে বাস্তবায়নের জন্য বেলা আদালতে গিয়েছে। কাজে পরিবেশবাদী সংগঠনগুলি ছিল, আপনি যে নদী নিয়ে আলোচনা করছেন, এইখানেও 2 সপ্তাহ আগে আমরা ধরা থেকে ওই স্থানীয় গ্রামবাসীকে নিয়ে বড় জনসভা করেছি, 3-4 হাজার লোক ছিল। কারণ এই নদীর পাথর অপরিকল্পিতভাবে তোলার কারণে ধলাই নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজটি ভেঙে যাওয়ার হুকুম হয়েছে। কাজেই জি প্রথম কথা হচ্ছে প্রশাসনের সদিচ্ছা রয়েছে কিনা। যদি সদিচ্ছা থাকে তাহলে যে সমস্ত শক্তি বা যে সমস্ত মানুষ এটা বিজ্ঞান ভিত্তিক ভাবে তোলার পক্ষে এবং যারা এই লুটপাটের বিপক্ষে, তাদেরকে সাথে নিয়ে আসলে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। আপনি এখন যদি গিয়ে যারা এটা লুটপাটের সাথে জড়িত তাদেরকে আপনি সামনে তুলে নিয়ে আসেন এবং এখানে মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে, এখানে সমস্ত রাজনৈতিক দল এটা করতে চায় ইত্যাদি রেটরিককে প্রাধান্য দেন, তাহলে তো আর আপনার কাজটা হবে জি না। আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে, প্রশাসনের ভিতরে সর্ষের মধ্যে যে ভূত আছে সেই ভূতকে তাড়াতে হবে। এখন পর্যন্ত আমরা কাউকে কোনোদিন কোনো দুর্নীতির দায়ে শাস্তি পেতে দেখি নাই। কাজে বুঝতে এটা পারছি। তো একটা জি টাকার খনি, জি আপনার এটা বুঝতে হবে। জি, জনাব শরীফ জামিল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধরিত্রী রক্ষায় আমরা এর সদস্য সচিব জনাব শরীফ জামিল।